যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। গ্রামের বৃদ্ধ মানুষরা একটা কথা বলে, বাঘ মরে গেলে হয় কাঠ, আর মানুষ মরে গেলে হয় বাঘ। এই কথার অর্থটা এমন, বাঘ বেঁচে থাকলে মানুষ তাকে দেখে ভয় পেলেও মরে গেলে কেউ ভয় পায় না, কিন্তু মানুষ মরে গেলে অন্য মানুষের যত ভয়, একা লাশের পাশে এক মুহূর্ত যেন কেউ থাকতে চায় না। তখন যত দ্রুত সম্ভব আমরা লাশ দাফন করে ফেলি। কিন্তু এই দুনিয়ায় কিছু মানুষ আছে, আমরা লাশ দাফন করার পরেই যারা ঘন অন্ধকার কিংবা কোনো এক জ্যোৎস্না রাতে সদ্য মাটি দেয়া লাশের কবরের ওপরে কোদাল চালিয়ে লাশ চুরি করে। কি ভাবছেন এত কথা কেন বলছি? তাহলে মনোযোগ দিন, আজ আমি শেয়ার করব একটা লাশ চুরির ঘটনা। টিভিতে বা পত্রিকায় হয়তো অনেকে দেখেছেন বা পড়েছেন এমন নিউজ, কিন্তু এই ঘটনার তিক্ত অভিজ্ঞতা আমরা কজন জানি? আমি তানভীর তুষার, ভূত.com-এর মডারেটর এবং স্টোরি টেলার। এই ঘটনাটি আমাকে সংগ্রহ করে দিয়েছে সৌমিক দাস। তাকে অসংখ্য ধন্যবাদ এমন একটা ঘটনা আমার সাথে শেয়ার করার জন্য। ঘটনাটির স্থান এবং চরিত্রের নাম ছদ্মনাম ব্যবহার করা হয়েছে, আর সব লিসেনারকে জানাই হ্যালোইনের শুভেচ্ছা। ঘটনার শুরু 2008 সালে। প্রত্যন্ত গ্রামগুলোতে তখন অভাব অনটন লেগেই থাকত। অনেক মানুষের দুবেলা ঠিকমতো খাবারের জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো। অভাবের তাড়নায় অনিল তখন বেছে নেয় নিকৃষ্ট এই উপার্জনের পথ। এই চক্র তাকে অফার করে সদ্য কবর দেয়া লাশ চুরি থেকে শুরু করে তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় তাদের হস্তান্তর করতে হবে, আর এতে তাকে লাশ প্রতি বেশ ভালো পরিমাণ টাকা দেয়া হবে। সে চিন্তা করল, এই অভাবের জীবনে এমন লোভনীয় অফার কোন বোকায় পায়ে ঠেলে। সে রাজি হয়ে যায়, কিন্তু একার পক্ষে তো আর এই কাজ করা সম্ভব নয়। সে তখন তার দুই বন্ধুকেও ডেকে নেয় এই কাজে। এত ভালো টাকার অফার, তারা দুজনেও রাজি হয়ে যায়। শুরু হয় তাদের কাজ। তাদের গ্রামের মাঝ দিয়ে বয়ে চলেছে একটা নদী, চারপাশে তার বন জঙ্গলে ঘেরা। আর এই নদীর মাঝ দিয়েই ছোট্ট ডিঙ্গি নৌকা চালিয়ে তারা পৌঁছে যায় দূর দূরান্তের কবরস্থানে। গ্রাম থেকে দূরে কেউ মারা গেলেই খোঁজ রাখে তারা, সময় মতো হানা দেয় কবরে। ঘন কালো অন্ধকার রাতে কিংবা হালকা জ্যোৎস্না রাতে কবর থেকে লাশ তোলে তারা, আবার নৌকায় তুলে পৌঁছে দেয় নির্দিষ্ট গন্তব্যে। এক রাতের মাঝেই কাজ শেষ, আর বেশ ভালো পরিমাণ টাকা তাদের পকেটে। এভাবেই চলছে তাদের লাশ চুরির কাজ। ঠিক কতগুলো লাশ তারা চুরি করেছিল তার নির্দিষ্ট কোনো হিসাব তাদের কাছে নেই। অনেক রাতে ঝিরিঝিরি বৃষ্টির মাঝেও তারা লাশ চুরি করেছে কবর খুঁড়ে, কিন্তু তাদের কোনো সমস্যা হয়নি। তার ভাষ্যমতে প্রথম এই কাজে ভয় লাগলেও পরে আর ভয় পাননি তারা। এমনি একদিন তারা খবর পেলেন পাশের গ্রামের একজন লোক মারা গেছে, কিন্তু সমস্যা হলো তাকে যেখানে কবর দেয়া হয়েছে সেটা অনেক পুরনো কবরস্থান আর লোকালয়ের অনেক কাছে। কিন্তু অনেক দিন কোনো লাশ চুরি না করায় তিনজনের হাত তখন ফাঁকা। তারা যে কোনো মূল্যেই হোক লাশটি চুরি করতে চায়। কবর দেওয়ার দুদিন পরেই অমাবস্যা, আর সেই ঘন কালো অন্ধকারেই তারা সিদ্ধান্ত নেয় লাশ চুরির। সেদিন গভীর রাতে তারা তিনজন নৌকায় কোদাল, খন্তা, হারিকেন নিয়ে রওনা দেয়। তাদের গ্রাম থেকে নদীপথে প্রায় 30 মিনিটের পথ। ঘন অন্ধকারে তারা হ্যারিকেন ব্যবহার করছে, কারণ এর আলো কম হলেও তার লোকজনের চোখে সহজেই ফাঁকি দেয়া যায়, যেহেতু কবরস্থানটা লোকালয়ের অনেক কাছে। আর তারা যখন কবরস্থানের পাশে পৌঁছে গেল, নৌকা থেকে নেমে দেখল বেশ অনেক বড় বড় গাছ আর বাঁশ ঝাড় দিয়ে ভরা এই কবরস্থান। তাদের হাতে একটা ছোট্ট টর্চ লাইটও ছিল। অনিল সেটা জ্বালাতেই দেখল গাছগুলো অনেক পুরনো, গায়ে শ্যাওলা পড়ে আছে, জংলি লতায় কোনো কোনো গাছের ডালপালা জড়িয়ে গেছে। চারিদিকে কেমন যেন গা ছমছমে পরিবেশ। অনিল সহ সবাই নেমে নৌকা পাড়ে বেঁধে তারা ঢুকে গেল ঘন অন্ধকারে। চারপাশে ভাঙা কবর আর বাঁশ ঝাড়, মাঝে দু একটা করে বিশাল গাছ। কিছু গাছের ডাল একদম নেমে এসেছে মাটির কাছে। তারা হ্যারিকেনের আলো বাড়িয়ে দিল। তার আলোতে গাছের ছায়াগুলো কেমন যেন দৈত্যাকার মনে হচ্ছে।
নতুন কবরটা তারা খুঁজে পেল, কিন্তু সেটা একদম ফাঁকা একটা জায়গায়। চারপাশে খুব বেশি গাছপালা নেই। হ্যারিকেনটা পাশে রেখে তারা কবর খুঁড়তে শুরু করে। প্রথমে অনিল কিছুটা খোঁড়ে, এরপরে আরেকজন শুরু করে। অনিল হ্যারিকেনের পাশে বসে দেখছে। হ্যারিকেনের আলোয় কোদালটা বেশ বড় দেখাচ্ছে ছায়াতে। কিছুক্ষণ পরে অনিল উঠে একটু হাঁটতে যায় পাশে। হঠাৎ একটা ভাঙা কবরে তার পা ঢুকে যায়। কবরের মাটি ভেঙে হঠাৎ করে পড়ে গেল সে কবরের মাঝে। ঠিক তারপরেই সে তার পায়ের নিচে একটা শক্ত কিছুর অনুভব করলো। হাড় ভেবে টেনে বের করতে গেল, হাত দিয়ে ধরে দেখলো চাকতির মতো কিছু একটা, আর সেটা বের করে সামনে ধরতেই দেখলো হ্যারিকেনের আলোতে চকচক করে উঠলো। সেটি মনে হচ্ছে সোনালী কালারের দামি কোনো ধাতব কিছু, যেটা দেখতে অনেকটা স্কুলের ঘন্টার মতো লাগছে, কিন্তু তার দুইটা পার্ট মনে হচ্ছে দুইটা ঘন্টা একসাথে জোড়া লাগানো হয়েছে। জিনিসটা দেখে তার অনেক লোভ হলো। সে ভাবলো এত পুরনো কবরে এমন জিনিস নিশ্চয়ই দামি কিছু হবে। সাথে সাথে লুকিয়ে ফেললো সেটা, যাতে বাকি দুজন না দেখে। জামার মাঝে করে নিয়ে এসে তার ব্যাগের মাঝে রেখে দিল। এদিকে কবর খোঁড়া প্রায় শেষের দিকে। একপাশের খাড়ালের মাঝে দিয়ে সাদা কাফন দেখা যাচ্ছে। ঠিক তখনই তারা কিছু মানুষের গলার আওয়াজ শুনতে পেল, আর কিছু লাইটের আলো দেখতে পেল তাদের দিকে ছুটে আসতে। বুঝতে বাকি রইল না যে মানুষ টের পেয়েছে কবর খোঁড়ার ব্যাপারটা। ভয়ে তিনজন তাড়াতাড়ি কোদাল আর হ্যারিকেন সব নিয়ে নৌকার দিকে দৌড়াতে শুরু করলো। অনিল হ্যারিকেন নিভায়ে এক হাতে হ্যারিকেন আর আরেক হাতে সেই ব্যাগ নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু হঠাৎ মাঝে এসে অন্ধকারে একটা গাছের ডালের সাথে ধাক্কা খায় আর উল্টে পড়ে যায়। ব্যাগটা হাত থেকে ছিটকে পড়ে যায়। সেই ঘন্টাটা ব্যাগ থেকে নিচে পড়ে যায়। সেই ঘন্টাটা খুঁজে পেল তখন তার স্পর্শে খেয়াল করলো ঘন্টার একটা পার্ট তার হাতে, আর একটা খুলে কোথায় যেন চলে গেছে। এদিকে পেছনে গ্রামের মানুষ আসছে, তার খোঁজার সময় নেই। সে একটা পার্ট হাতড়ে কুড়িয়ে নিয়ে আবার দৌড় দিতে শুরু করলো। তারপরে তিনজন এসে নৌকায় উঠেই নৌকা চালানো শুরু করে দেয়। এ যাত্রায় অল্পের জন্য ধরা পড়তে পড়তে বেঁচে যায়। লোকজন নদীর পাড়ে এসে তাদের খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে তার নৌকা নিয়ে তারা হারিয়ে গেছে। যেখানে লাশ নিয়ে আসার কথা সেখানে গিয়ে বিস্তারিত সব জানিয়ে তারা যখন বাড়ি ফিরে আসলো তখন ভোর হতে চলেছে। অনিল তার ঘরে সেই ব্যাগটা ঘরের একটা কোণে বাঁশের খুঁটির সাথে আটকে দিল। এভাবে ব্যাগটা একটা লোহার সাথে ঝুলিয়ে রেখে সে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম ভাঙল তার মায়ের চিৎকারে। বাইরে বের হয়ে দেখে তার মা দাঁড়িয়ে আছে এবং তাকে বলছে, সারা রাত কি করছিস বলতো? অনিল অবাক হয়ে মার দিকে তাকিয়ে থাকে। মা কি সবকিছু জানতে পারলো? সে আমতা আমতা করে কিছু একটা বলতে যাবে, এর মাঝেই মা বলে উঠল, সারা রাত ধরে ঘরে বসে ঘন্টা বাজিয়েছিস, তার শব্দে তো ঘুম হলো না। অনিল কিছুটা অবাক হয় মায়ের কথা শুনে। সে কেন ঘন্টা বাজাবে? সে আরাম করে ঘুমিয়ে গেছে। পরের দিন অনিলের ঘুম ভাঙে আবার তার মায়ের ডাকে। সে ঘুম থেকে উঠে বাইরে বের হয়ে দেখে তার মায়ের সাথে আরো কিছু প্রতিবেশী এসে জড়ো হয়েছে। তাদের সবার এক অভিযোগ, রাত ভর এই ঘন্টা বাজানোর শব্দে তারা ভালো করে ঘুমোতে পারেনি। সবাই প্রচন্ড রেগে যায় অনিলের ওপরে। কি হচ্ছে রাতে কিছুই বুঝতে পারে না সে। তার রুম থেকে নাকি ঘন্টার আওয়াজ হয়, আর সে দিব্যি ঘুমিয়ে আছে কিন্তু জানে না। অথচ বাড়ির আশেপাশের মানুষ ঘুমাতে পারেনি। সে সবার কাছে মাফ চেয়ে রুমে চলে আসে। তারপরে ব্যাগ নামিয়ে দেখে ব্যাগের ভেতরে ঘন্টাটা যেমন রেখেছে ঠিক তেমনি আছে, কোনো পরিবর্তন নেই। কিন্তু ব্যাগ আবার ওপরে রাখতে গিয়ে সে অবাক হয়ে যায়। কয়েকটি তেলাপোকা আর টিকটিকি মরে পড়ে আছে সোজা ব্যাগের নিচের মাটিতে। দেখে কিছুটা অবাক হয় অনিল। বিষয়টা আমলে না নিয়ে সে তার সব কাজ শেষ করে রাতে আবার ঘুমোতে যায়। তখন দেখে তার পোষা বেড়ালটা তার ঘরে এসেছে। সে বিছানায় শুয়ে পড়ার সাথে সাথে ঘাড় ঘুরিয়ে দেখে বিড়ালটি বসে আছে ঘন্টা রাখা তার সেই ব্যাগটার নিচে। বিড়ালটি বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। সেদিন রাতেও সে ঘুমিয়ে যায়। সকালে আবার কোলাহল। বাইরে যেতেই দেখে অনেক প্রতিবেশী, প্রচুর রাগ তার ওপর। প্রতিবেশীরা বলে তারা নাকি শান্তিতে ঘুমোতে পারছে না এই ঘন্টার আওয়াজে। সে সবকিছু শুনে আবার যখন রুমে ফিরে আসে দেখে বিড়ালটি ঠিক আগের মতোই একভাবে বসে আছে ব্যাগের নিচে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার খাটের দিকে। সে কিছুটা অবাক হয়ে যায়, বিড়ালটিকে পা দিয়ে ধাক্কা দেয়। বিড়ালটির সাথে সাথে উল্টে পড়ে যায়। তাড়াতাড়ি হাত দিয়ে ধরে দেখে বিড়ালটি যেভাবে ছিল ঠিক সেভাবেই চোখ খোলা রেখে মরে পড়ে আছে। এবার অনিলের প্রচুর ভয় হতে শুরু করে। কেন এমনটা হচ্ছে? প্রতি রাতে কে ঘন্টা বাজায় এটা দেখার জন্য আজ রাতে সে জেগে থাকবে বলে ঠিক করে। ভাবনা মতো রাতে ঘুমের ভান করে বিছানায় শুয়ে থাকে। অনেক রাত
কিন্তু কিছুই নেই, সবকিছু স্বাভাবিক। চোখ লেগে আসছে তার, কোনো মতেই যেন ঘুমে আর চোখ খুলে রাখা যাচ্ছে না। কখন যেন ঘুম চোখে লেগে এসেছিল তার। হঠাৎ একটা শব্দে ঘুম যেন নিমেষেই হারিয়ে গেল তার চোখ থেকে। ঘরের টিনের চালের ওপর কি যেন হেঁটে বেড়াচ্ছে এপাশ থেকে ওপাশ। সাহস করে উঠে বসল সে, কৌতূহল নিয়ে ব্যাগটার কাছে গেল। দেখে ব্যাগ ঠিক আগের জায়গাতেই আছে, কিন্তু ব্যাগের মাঝে সেই ঘণ্টাটি নেই। আবার টিনের চালের ওপরে কিছু দৌড়ানোর শব্দ। অনিল দৌড়ে বের হয়ে আসলো ঘরের বাহিরে। আধো আলোতে তাকাতেই দেখলো একটা কালো অবয়ব দ্রুত গতিতে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে মিলিয়ে গেল। অনিল ভয়ে তখন জায়গা থেকে নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করেও সে যেন আজ সেই শব্দ বের করতে পারছে না। মনে হচ্ছে এখনই জ্ঞান হারিয়ে ফেলবে। হঠাৎ ঘন্টার একটা মৃদু শব্দ ভেসে আসলো তার কানে। এক দৌড়ে ঢুকে গেল রুমের মাঝে। তারপরে আর কিছু মনে নেই তার। সকালে ঘুম থেকে উঠেই ব্যাগের কাছে গেল সে। ব্যাগ আর ঘন্টা যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন নেই। তার স্পষ্ট মনে আছে এখানে শুধু ব্যাগ ছিল, ব্যাগের মাঝের সেই ঘণ্টাটি ছিল না। এই ঘণ্টা থেকে সে এবার মুক্তি চায়। ব্যাগটা হাতে নিয়ে বের হয়ে গেল অনিল। একটা বড় নদীর নির্জন মোড়ে এসে দাঁড়ালো। তারপরে আস্তে করে ব্যাগ থেকে ঘণ্টাটা বের করে ছুঁড়ে ফেলে দিল নদীর মাঝে। মনে হলো তার অনেক বড় একটা চিন্তা নেমে গেল মাথা থেকে। বাড়ি ফিরে আসলো সে। প্রতিদিনের মতো কাজ শেষ করে আবার ঘুমিয়ে পড়ল সে। মাঝরাতে আবার টিনের ওপরে সেই দৌড়ানোর শব্দে ঘুম ভেঙে গেল। উঠে দেখে ব্যাগ যেমন রয়েছে তেমনই আছে, ঘরের ওপরের শব্দটার নেই। ভয়ে ভয়ে বিছানা থেকে 1 পা 2 পা করে নেমে এলো অনিল। ব্যাগটা যেন তাকে কাছে টানছে। এগিয়ে গেল ব্যাগটার দিকে। কাঁপা কাঁপা হাতে ব্যাগটার দিকে হাত বাড়িয়ে দিল অনিল। ব্যাগটা হাতে নিতেই খুলে যেন ভয়ের একটা প্রচন্ড স্রোত বয়ে গেল তার শির দাঁড়ায়। ব্যাগের মাঝে সেই ঘণ্টাটি, আর ঘণ্টার গায়ে এখনো লেগে আছে পানি। মনে হচ্ছে এই মাত্র কেউ পানি থেকে সেটা তুলে নিয়ে এসেছে। একটা সামান্য ঘণ্টা দেখেছে মানুষ এত ভয় পেতে পারে, এটা সে উপলব্ধি করতে পারেনি। ব্যাগটা আবার রেখে শুয়ে পড়ল আর চিন্তা করতে থাকলো কি করা যায় এই ঘণ্টা নিয়ে। সকালে ঘুম থেকে উঠে বাজারে বিক্রির জন্য নিয়ে যায় সে ঘণ্টাটি। এক ভাঙারির দোকানে বিক্রি করে ফিরে আসে সে। তারপর থেকে সবকিছুই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। অনিল ভাবল যাক, অবশেষে এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া গেছে। এর ঠিক 7 দিন পরে একটা ছেলে ব্যাগ হাতে হন্তদন্ত হয়ে ছুটে আসলো তার বাড়িতে। এসেই বলল, আমাকে এক গ্লাস পানি দেন। পানি খেয়ে ছেলেটি ব্যাগটি এগিয়ে দেয় অনিলের দিকে। ব্যাগটা হাতে নিয়ে অনিল ভেতরে তাকিয়ে দেখলো সেই ঘণ্টা। ছেলেটা তার দিকে তাকিয়ে বলল, এই ঘণ্টা কেনার পরে বাবা এটাকে আমাদের বাড়িতে নিয়ে যায়। তারপর থেকে আমাদের পরিবারের কোনো কিছু ঠিক নেই। ছেলেটি কাঁপা কাঁপা স্বরে বলতে শুরু করলো, বাবা সেই ঘণ্টাটি নিয়ে এসে রুমের ভিতরে রেখে দিয়েছিল। হঠাৎ রাতে টিনের চালের ওপর ভারী কিছু একটা হাঁটার শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। তিনি উঠে যান বাইরে দেখতে। দেখেন একটা কালো অবয়ব দ্রুত গতিতে এই পাশ থেকে ও পাশে চলে যাচ্ছে। বাবা অনেক ভয় পেয়ে যায়। তিনি একটা চিৎকার দিয়ে দৌড় দিবেন, ঠিক এমন সময় অবয়বটা তার দিকে তাকিয়ে একটা ধাক্কা দেয়। আমরা বের হয়ে বাবাকে অবচেতন অবস্থায় পাই। তাকে রুমে নিয়ে যাই। সকালে জ্ঞান ফেরার পরে বাবা আমাদের এই ব্যাপারগুলো বলেন, কিন্তু পরদিন থেকেই বাবার মাঝে একটা অস্বাভাবিক কিছু লক্ষ্য করি আমরা। বাবা কেমন যেন চুপচাপ হয়ে গেছেন সব সময়, কারো সাথে কোনো কথা বলেন না। হাসি খুশি মজার মানুষটা যেন এক মুহূর্তে বদলে গেল আমাদের সামনে। আমরা বুঝছিলাম না হঠাৎ কি হলো। এর 3 দিন পরে ঘটল এক ভয়ানক ঘটনা। আমাদের কয়েকটি গরু ছাগল আছে। বাবার থাকার ঘরের পাশেই আরেকটা ঘরে এগুলো রাখা হয়। মাঝরাতে হঠাৎ একটা গরুর চিৎকারে আম্মুর ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখেন বাবা পাশে নেই। সেই সময় বাড়িতে চোরের উৎপাত ছিল অনেক বেশি। চোর ভেবে হয়তো শব্দ শুনে বাবা উঠে গেছেন, এটা ভেবে আম্মু নিজেও উঠে যান দেখতে কি হয়েছে। তিনি লাইট হাতে এগোতে দেখেন গোয়াল ঘরের দরজা খোলা। গরুগুলো যেমন ছিল ভয়ে শয়ে একদিকে তাকিয়ে আছে। ভেতরে যে লাইট ধরতে আম্মু দেখেন বাবা একটা ছোট বাচ্চা ছাগলের পা ধরে গলা থেকে চুইয়ে পড়া রক্ত খাচ্ছে, আর ছাগলের মাথাটা পাশে পড়ে আছে। ছাগলের মাথাটা ছিঁড়ে পড়ে থাকা দেখে মনে হচ্ছে কেউ মুচড়ে সেটাকে টেনে ছিঁড়ে ফেলেছে। বাবার মুখে তাজা রক্ত লেগে আছে। আম্মু লাইট ধরতেই তিনি আম্মুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে অনেক ভারী কণ্ঠে বলেন, ঘণ্টা ফিরে এসেছে, ঘণ্টা ফিরে এসেছে, কেউ বাঁচবি না, ঘণ্টা আবার ফিরে এসেছে। এরপরে আম্মু একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। আমরা দৌড়ে বের হতে গিয়ে দেখি এই অবস্থা।
আম্মুকে ধরে রুমে নিয়ে আসি আর বাবাকেও কয়েকজন ধরে রুমের দিকে নিয়ে আসি। তার এই অবস্থা, যে শরীরে এত শক্তি, আমরা কজন মিলেও তাকে আটকাতে পারছিলাম না। অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। তিনি ঘুমিয়ে যান, আর ঘুম থেকে উঠলেই পাশে যেই থাক তার হাত বা পায়ে কামড় দিয়ে রক্ত খাওয়ার চেষ্টা করেন আর বলেন, ঘন্টা ফিরে এসেছে। পরে আমরা বাধ্য হয়েই তাকে খাটের সাথে বেঁধে রাখি, কিন্তু সকাল হলেই সবকিছু স্বাভাবিক। তিনি যে রাতে এত কিছু করেছেন তার কোনো কিছুই তিনি মনে করতে পারেন না, এমনকি বিশ্বাসও করেন না। পরের দিন রাতে আমার আম্মু চিৎকার, আর দৌড়ে আমরা রুমে গিয়ে দেখি দরজা খোলা, বাবা নেই। আমরা লাইট নিয়ে বাবাকে খুঁজতে বের হই। বাড়ির আশেপাশে খুঁজে দেখি বাবা একটা জঙ্গলের মাঝে দিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছেন। আমাদের দেখে আবার দৌড় দেন। অনেক কষ্টে তাকে ধরে নিয়ে আসি। সে এসেই খাবার চায়, আর এত বেশি পরিমাণে খাওয়া শুরু করে, যেটা অনেক অস্বাভাবিক। আমরা আবার তাকে বাধ্য হয়ে বেঁধে রাখি। এরপরে আমি সেই ঘন্টার ব্যাগটা নিয়ে আমার রুমে রেখে দেই। আমিও রাতে টিনের ওপরে কিছু দৌড়াদৌড়ির শব্দ পাই, আর মৃদু একটা ঘন্টা বাজানোর শব্দ পাই। এরপরে সকালে বাবার আবার রাতের কিছুই মনে নেই, সব ঠিক, তিনিও স্বাভাবিক। বুঝলাম এই ঘন্টাটাই যত সমস্যা। বাবার কাছ থেকে আপনার ঠিকানা শুনে আমি নিয়ে আসলাম এটা। আপনি এই ঘন্টা রেখে দেন, টাকা ফেরত দিতে হবে না, তবুও এই ঘন্টা আপনার কাছেই রেখে দেন। এই কথাগুলো বলে ছেলেটি ঘন্টাটা অনিলের হাতে দিয়ে চলে যায়। অনিল খুব চিন্তায় পড়ে যায়। এই ঘন্টা নিয়ে এখন সে কি করবে, কিভাবে মুক্তি পাবে এই অভিশপ্ত ঘন্টা থেকে। অনিল ঘন্টাটা অন্য একটা ফাঁকা ঘরে রেখে দেয়। 3 দিন পরে আরো একটা লাশ তোলার কাজ পায় সে। অনেক দিন ধরে বেকার বসে আছে, হাতে টাকা পয়সাও নেই, তাই আবার ঝুঁকিটা নেয়। যেই ভাবা সেই কাজ। সে সাথে দুজনকে বলে আজ রাতে তারা এই গ্রামে যাবে নতুন একটা কবর খুঁড়তে। তার সাথের লোকগুলো তখন রাজি হয়ে যায়। মাঝরাতে কথা মতো কবর খোঁড়ার সরঞ্জাম নিয়ে নদীর পাড়ে হাজির হয় অনিল। দূর থেকেই দেখতে পায় তার সাথের দুজন দাঁড়িয়ে আছে নৌকার পাশে। অনিল আসে এবং ব্যাগটা নৌকায় রেখে নৌকায় ওঠে আর বৈঠা নিয়ে বসে পড়ে মাথায়। অপর দুজন কাদা থেকে নৌকা ধাক্কা দিয়ে পানিতে নামিয়ে সামনে বসে পড়ে। মাথার ওপরে পূর্ণ চাঁদের আলো নদীর পানির ছোট ছোট ঢেউতে পড়ে যেন চকচক করছে। জ্যোৎস্নার আলোয় যেন ভেসে যাচ্ছে চারপাশ। অনিলের সাথে থাকা দুজন লোক কাজে যাওয়ার সময় প্রচুর কথা বলে, কিন্তু আজ তারা একদম চুপচাপ। নদীতে বৈঠার শব্দ আর পাড়ে ঝিঝি পোকার ডাক ছাড়া যেন আর কিছুই শোনা যাচ্ছে না। নীরবতা ভেঙে অনিল কথা বলতে শুরু করলো। কিরে, তোরা দুজন নৌকায় একেবারে সামনে যেয়ে চুপচাপ বসে আছিস কেন? তোরা আজ কোনো কথাই বলিস না? তাদের একজন শুধু বলে, ভালো করে নৌকা চালা। অনিলের কেমন যেন লাগে ব্যাপারটা। তারা আজ তার দিকে তাকিয়েও কথা বলছে না। এমনিতে কাজে গেলে তারা প্রচুর আড্ডা দেয়, অনেক কথা বলে, কিন্তু আজ যেন সবকিছুই অন্যরকম। জ্যোৎস্নার আলোয় ভেসে ভেসে চলেছে নৌকা। একটু দূরেই একটা জমজমাট ঘন কালো অন্ধকার দেখা যাচ্ছে। জ্যোৎস্নার এই অবারিত আলো যেন উজ্জ্বল করে উঠতে পারেনি সেই জায়গার একটা কোণা। অনিল নৌকার মাথা ঘুরিয়ে সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে নৌকা নিয়ে গেল। কাছে যেতেই আবছা আলোয় দৃশ্যমান একটা বাঁশঝাড়ের নিচে নৌকা থামিয়ে নেমে পড়ল তারা। নৌকাটাকে একটা বাঁশের সাথে বেঁধে নেমে সেই বাঁশঝাড় পেরোতেই দেখতে পেল ফাঁকা বিশাল একটা মাঠ। দেখে মনে হচ্ছে ফসলি জমি, কিন্তু এই মুহূর্তে কোনো ফসল নেই। দ্রুত গতিতে তারা হেঁটে চলেছে সামনের দিকে। জ্যোৎস্নার আলোয় সামনে একটু একটু করে যেন অন্ধকার মিলিয়ে সব দৃষ্টিগোচর হচ্ছে অনিলের কাছে। ওই যে একটু দূরে দেখা যাচ্ছে আরো বাঁশের সারি, আর সেখানেই রয়েছে একটা কবরস্থান, যাতে সদ্য কবর দেয়া একটা লাশ রয়েছে। কবরস্থানে যাওয়ার পরেই হ্যারিকেন জ্বালিয়ে দিতে যায় অনিল, কিন্তু সাথে থাকা দুজন লোকের একজন তাকে বলে, এবার আর হ্যারিকেন জ্বালানোর দরকার নেই, চাঁদের আলোতেই তো অনেক ভালো দেখা যাচ্ছে। অনিল দেখল অন্ধকারে একটু তাকিয়ে থাকলেই চোখ সয়ে যাচ্ছে, ফলে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আর বাঁশ ও গাছের ফাঁক দিয়ে আসা চাঁদের আলোর রেখায় তা স্পষ্ট হয়ে উঠছে। অনিল ভাবল লাশ তোলার সময় হ্যারিকেন জ্বালিয়ে দেবে। কাঁধের কোদাল নিয়ে কবরটার দিকে এগিয়ে যায় অনিল। কবরের এক মাথা থেকে কোদাল চালাতে শুরু করে। কবরের ঝুরঝুরে মাটিতে কোদাল চালিয়ে সরিয়ে দিচ্ছে অনিল। একটু পরেই এক পাশে বাঁশের চাটাই বের হয়ে আসলো। অনিলের গা ঘেমে তখন টপ টপ করে পানি পড়ছে। কোদালটা কবরের পাশে রেখে আর একজনকে খুঁড়তে বলে ঘাম মুছতে লাগলো অনিল। এরপরে একটু দূরে চলে গেল সে। গাছ আর বাঁশঝাড়ের জন্য গ্রামের দিকের আলো কিছুই দেখা যায় না, তাই অনিল কবরস্থান থেকে বের হয়ে একটু সাইডে আসলো দেখতে দূরে গ্রামের দিকে কোনো আলো দেখা যায় কিনা। গ্রামের দিকে ঘন অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। একটা মাটির মেঠো পথ চলে গেছে ফসলের জমির মাঝ দিয়ে। রাস্তার দুপাশে গাছের সারি, চাঁদের আলোয় যেন ভয়ঙ্কর দেখা যাচ্ছে চারপাশ। ঘামা শরীরে
ঠান্ডা একটা শিরশিরে বাতাস এসে লাগতে থাকলো অনিলের গায়ে। আরামে কিছু সময় বসে রইল সেখানে একটা গাছের নিচে। বেশ কিছু সময় পরে উঠে কবরের দিকে চলে গেল অনিল। জঙ্গলের মাঝে ঢুকে আবছা আলোয় অনিল দেখল কবর খোঁড়া শেষ। কাফন করা লাশটাও দেখা যাচ্ছে ওপরে। চাঁদের আলোয় লাশের গায়ে নতুন কাফনের কাপড়টা যেন চকচক করে উঠছে। লাশের কাফনের ওপরে যেন তার সাথে আসা দুজন উপুর হয়ে কাফনের মাঝে কিছু একটা খুঁজছে বলে মনে হলো। অনিল একটু দূরে থাকা ব্যাগের কাছে গিয়ে হ্যারিকেনটা জ্বালিয়ে দিল। হ্যারিকেনের আলো বাড়িয়ে অনিল এগিয়ে গেল কবরের দিকে। দুজন তখনও উপুর হয়ে আছে লাশটার ওপরে। অনিল এগিয়ে যেতে একজন পেছনে তাকালো। হ্যারিকেনের লাফাতে থাকা আলোর ছটায় অনিল দেখল তার দিকে লোকটার মুখে লাশের চামড়া। পায়ের থেকে কামড়ে খাচ্ছে লাশটার একটা অংশ। অনিলের শির তারা দিয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আর চেনা দুই লোক যেন আজ অনেক অচেনা, অনেক বড় রহস্য। এর মাঝেই তার দিকে তাকিয়ে তারা বলল, ঘন্টা ফিরে এসেছে। এই কণ্ঠ যেন অনিলের হৃৎপিণ্ড ফুঁড়ে বেরিয়ে গেল। হ্যারিকেন ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে শুরু করলো অনিল। বাঁশঝাড় পার হয়ে মাঠের মাঝে নেমে গেল অনিল। দৌড়ে চলেছে নদীর দিকে। হঠাৎ দেখে সামনে দাঁড়িয়ে তার সাথেই আসা একটা লোক আবার একটা হাসি দিয়ে বলছে, ঘন্টা ফিরে এসেছে। অনিল উল্টো দিকে এক দৌড় দেয়। এই গ্রামে তার পরিচিত এক বন্ধু আছে। তার বাড়ির দিকেই দৌড়াতে শুরু করলো অনিল। কিছু দূর যেতেই অনিল একটা পুকুর দেখতে পেল চাঁদের আলোয়। সেখানে দৌড়াতে শুরু করলো অনিল। সে তখনও ঘামছে, তার হৃৎপিণ্ড যেন তখনও থামছে না। মনে হচ্ছে বুক চিড়ে বেরিয়ে আসবে ভয়ে। পুকুরের পাড়ে যেতেই অনিল দেখল ওপর থেকে কি যেন ধপাস করে পুকুরের পানিতে পড়ল। পুকুরের পানি যেন আন্দোলিত হয়ে উঠল। পানি এসে পাড়ে বাড়ি খেতে লাগলো। চাঁদের আলোয় অনিল দেখল সাদা কিছু একটা ভেসে আছে পানির মাঝে। অনিল একটু দাঁড়িয়ে থাকলো দেখার জন্য কি সাদা জিনিসটা কাছে আসতে অনিল ভয়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। এটা আর কিছু নয়, কাফন করা একটা লাশ। অনিল ভয়ে জ্ঞান হারানোর মতো অবস্থায় দৌড়াতে শুরু করলো। সামনে যেতেই দেখলো মাঠের মাঝে একটা বাড়ি। মনে হচ্ছে ভেতর থেকে একটা হলুদ আলোর আভা বেরিয়ে আসছে ঘরের ফাঁক দিয়ে। অনিল সেদিকে ছুটতে লাগলো। ঘরের দরজার সামনে যে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে শুরু করলো। এক বৃদ্ধ লোক দরজা খুলে দিল। অনিল দেখেই যেন ভেতরে প্রাণ ফিরে পেল। ঘরে ঢুকেই দেখেন আরো একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছে। অনিলকে এভাবে দেখে বৃদ্ধটি বলল, তোমার কি হয়েছে? এমন করে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছ কেন? অনিল শুধু বলল, পাশের পুকুরে একটা লাশ ভেসে উঠতে দেখলাম। বৃদ্ধ কথাটা শুনেই বলল, পুকুরটা অনেক খারাপ, তোমার রাতের বেলা এদিকে আসা ঠিক হয়নি। আচ্ছা তুমি বসো, আমি দেখে আসি কি হয়েছে। বলেই একটা নতুন হ্যারিকেন জ্বালিয়ে বের হয়ে গেলেন বৃদ্ধটি। অনিল বসে রইল খাটে। বৃদ্ধা লোকটি দরজার কাছে দাঁড়িয়ে তার স্বামীর জন্য অপেক্ষা করছে। প্রায় 10 মিনিট হয়ে গেল। বৃদ্ধা লোকটি অনিলকে বসতে বলে হ্যারিকেন হাতে বের হয়ে গেল। ঘন অন্ধকারে বসে রইল অনিল। একটু পরেই তার নাকে ভেসে আসলো একটা মাংস পচা গন্ধ। অনিল দরজা খুলে বের হলো বাইরে। দেখে আরো একটা রুম এবং সেখান থেকে আসছে গন্ধটা। আর রুমে মিটমিট করে জ্বলছে একটা হ্যারিকেন। অনিল রুমটার দিকে এগিয়ে গেল। রুমে গিয়েই হ্যারিকেনের আলোয় দেখলো 2টা পচা গলা মৃতদেহ পড়ে আছে রুমের মাঝে। পাশের টেবিলে জ্বলছে হ্যারিকেন। আর গন্ধে যেন নিঃশ্বাসও বন্ধ হয়ে আসছে। অনিল ভয়ে কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না। পাগল প্রায় হয়ে আবার দৌড়াতে শুরু করে সে। এবার কোথাও না, এবার তাকে নৌকার কাছে যেতে হবে, বের হতে হবে এই মৃত্যুপুরী থেকে। অনিল দৌড়াতে শুরু করে ফাঁকা মাঠ দিয়ে সেই নদীর দিকে যেখানে তার নৌকা বাঁধা। কতক্ষণ ধরে অনিল দৌড়েছে তার খেয়াল নেই, শুধু মনে হচ্ছে এখান থেকে বের হতে হবে। অনিল যখন নদীর প্রায় কাছে চলে আসছে, আবার দেখে তার সাথের 2জন লোক তার পেছন পেছন দৌড়াচ্ছে। কিন্তু তাদের ভাবটা এমন, তারা অনিলকে ধরতে চায়, যেন লাশের মতো কামড়ে ছিঁড়ে ফেলতে চায় অনিলকে। অনিল দৌড়ে এক লাফে নৌকায় উঠে যায়। বৈঠা হাতে নৌকা চালাতে শুরু করে। পার থেকে একটু দূরে নৌকাটা নিতেই তার খেয়াল হলো অনেক বড় একটা ভুল করেছে সে। ভয়ে নৌকা এত তাড়াহুড়া করে উঠেছে যে নৌকার অপর মাথায় একটা লাশ আছে সেটা খেয়ালই করেনি। নদীর মাঝে চাঁদের আলোয় যেন স্পষ্ট দেখা যাচ্ছে সেই কাফন করা লাশ। পাড়ের দিকে তাকিয়ে এখনো দেখা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে তার সাথে 2জন। নৌকা চলার সময় ঝিরিঝিরি বাতাস বয়ে চলেছে, আর সেই বাতাসে লাশের শরীরের কাফনের কাপড় উঠছে, আর পায়ের কাছে কাফনের কাপড় দিয়ে লাল হয়ে চুইয়ে পড়ছে রক্ত। সামনেই চাঁদের আলোয় দেখা যাচ্ছে নদীর অপর প্রান্ত। অনিল নৌকাটা জোরে একটা ধাক্কা দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সকালে মানুষের কোলাহলে তার জ্ঞান ফিরে আসে। সেই নৌকায় গলয়ের মাঝে পড়ে আছে, আর তার বাড়ির লোক তার মাথায় পানি দিচ্ছে নৌকাতেই।
সূর্য তখন প্রচুর জ্বর। জ্ঞান ফিরে আসার পরে অনিল জানতে পারে এদিকে তার থেকে ঘন্টা কিনে নেওয়া সেই লোকটি গত রাতে নিখোঁজ ছিল, আর সকালে তার লাশ পাওয়া যায় অনিলের বাড়ির পাশের একটা খড়ের গাদার পেছনে। লাশের গায়ে ছিন্ন ভিন্ন অবস্থা, মনে হয় আঁচড়ে তুলে নিয়েছে কেউ চামড়াগুলো শরীর থেকে। অনিল তখনও বাসার কাউকে কিছুই জানায়নি। তার মনে হতে লাগলো এবার কি তার পালা? এই ঘন্টা ফিরে আসায় এবার কি তাকে মরতে হবে? ভয়ে শিউরে উঠল অনিল। শিরদাঁড়া দিয়ে নেমে আসলো ভয়ের একটা ঠান্ডা স্রোত। কি ভাবছেন এখানেই শেষ? ঘন্টা যখন ফিরে এসেছে, ঘটনা তবে শুরু এখান থেকেই। কি ছিল সেই রহস্যময় ঘন্টা? কোথা থেকে ফিরে এসেছে এটি? অনিলের ভাগ্যে কি ঘটেছিল? এই প্রশ্নগুলো কি ঘুরপাক খাচ্ছে আপনার মাথায়? তাহলে ভাবতে থাকুন, আর এই ঘটনার সব রহস্য উন্মোচন করতে অপেক্ষা করুন ঘটনার পরবর্তী অংশের জন্য। খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভূত.com-এর পরবর্তী কোনো এক এপিসোডে। আল্লাহ হাফিজ। ঘটনাটি পাঠিয়েছেন তানভীর তুষার। থ্যাংক ইউ সো মাচ তানভীর তুষার আপনার এই চমৎকার স্টোরিটির জন্য। ইউ আর আ ভেরি গুড স্টোরি টেলার, এবং আমি আপনার ঘটনা অসম্ভব রকমের পছন্দ করি, এবং আজকেও তার ব্যতিক্রম নয়। যারা শুনছিলেন তারাও পাঠিয়ে দিন russell.booth.com@gmail. আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হলো হিরো আলমের গুলশানের নির্বাচনটা নিয়ে। হিরো আলমরে আমার এক সময় ভালো লাগতো ভাই, অনেক পরিশ্রমী, অনেক চেষ্টা করে এই পর্যন্ত আসছে। আমার ফেসবুক আইডি টাইমলাইনে তার কিছু পোস্ট শেয়ার করা আছে, তার পোস্ট আমার টাইমলাইনে শেয়ার করা আছে, এতটা ভালো লাগছিল। সে ইদানিং এত কিছু শুরু করছে, এগুলো কি ভাই ভালো লাগে বলেন? আমি একটা কথা বলছি গুলশানের নির্বাচন নিয়ে, সেটা হলো গুলশান হলো একটা বাংলাদেশের টপ ক্লাসের লোক ওই জায়গায় থাকে। আমি যেটাকে মানে নর্মালি বলি যে ধনীদের আখড়া। কেন সে ওই জায়গায় নির্বাচন করতে যাবে? সে তার বগুড়াতে করছে, মাগুরাতে করছে, সেই জায়গায় করছে, চেয়ারম্যান মেম্বার এগুলা দাঁড়াইতে পারে, সে এমপি নির্বাচনে গিয়ে দাঁড়াই যায়। আচ্ছা ভাই, পার্লামেন্টে যাওয়ার মতো যোগ্যতা কি হেরাছে কন আপনারাই? আরেকটা বিষয় হলো যে এখন প্রশ্ন উঠবে যে মমতাজ কেন দিচ্ছেন? তাহলে আওয়ামী লীগ একটা ভুল করছে, এই ভুলটা কি বারবার করা লাগবে? আওয়ামী লীগ তো মমতাজ দিয়ে একটা ভুল করছে, অবশ্যই মাশরাফিরে দিছে, এটা নিয়ে অনেক মন্তব্য করছে, কিন্তু আমি বলছি না, স্পোর্টসম্যান, তারপরে আপনার যারা জিমার আছে বা এই ধরনের যারা আছে, তাদের মেন্টালিটি অনেক ভালো লাগে। আমি যতটুকু লাইফে জানি বা বুঝতে পারছি, মানে তাদের মেন্টালিটি অনেক অন্য লেভেলের এবং অনেক ভালো। সেই তুলনায় আমি বলি যে না, মাশরাফি ভাই ঠিক আছে, এবং এইসব ধরনের লোকদের কাইন্ড যদি দেয় না তাহলে অনেক বেটার হয়। কিন্তু মমতাজ দেওয়া হচ্ছে, হিরো আলম এই চান্সটাই নিছে যে মমতাজ যদি সংসদে পার্লামেন্টে যাইতে পারে তাহলে আমি কেন পারবো না? পার্লামেন্টে যাওয়ার মতো যোগ্যতা হিরো আলমের আছে। বিশ্বে যদি তারে মনে করেন একজন দেশের এমপি হিসেবে ইয়া করা হয়, সেটা কি ভালো দেখাবে? আমি মনে করি কখনোই ভালো দেখাবে না। আমি বারবার বলছি যেখানে ধনীদের আঁকড়া, কেন সে নির্বাচন করতে যাবে? ওইখানে ধনীদের আঁকড়া ভাই, ওটা আপনার মতো লোকে সামলাইতে পারবেন না। আর সেকেন্ড কথা হইলো, এখানে ফেরদৌস ছিল, সিদ্দিক ছিল, তারা কিন্তু পিছ পড়ে গেছে। আপনি আবার আপনারা যখন নমিনেশন আনতে গেছেন, বাতিল করছে, আপনি হাইকোর্টে আপিল করে গিয়ে আবার নমিনেশন আনছেন। কে ভাই এত বাড়াবাড়ি দরকার আছে আপনার? এই যে প্রিয়তমা গানটা নিজে গাইলেন, গানটার একটা টেস্ট আসলো, ফ্লেভার আসলো, এটা নষ্ট করে দিলেন। গান টান আপনি কদিন আগে থানায় গিয়ে মুসলে করে দিয়ে আসলেন যে মানে রবীন্দ্রনাথ সঙ্গীতের কোনো গান গাইবেন না বা তার কবিতা নিয়ে কোনো ইয়া করবেন না, এই গানের মুসলেখাটাও দিয়ে আসতেন ভাই আপনি। আমি আপনার বলি, এক নর্মালি একটা কথা বলি, সেটা হলো প্রিয়তমা গানটা যদি আপনার লেখা হইতো, আপনি গাইছেন,
এইটা যদি আবার অন্য কেউ গাইতো তাহলে ভাই আপনার সেলুট দিতাম যে না, আপনার লেখা, আপনার গানের কথা সুন্দর, কিন্তু এটা যদি পরিচর্যা করা হয় তাহলে সেটা থেকে ভালো কিছু আসবে। কিন্তু এটা তো আরেকজনের গান ভাই, আপনি নিজে দুইটা লেখেন, দুটা গান যেমনই হোক ভাই, আপনি ওই যে লেখছেন আর গানের কথা ভালো হলে সেটার প্রশংসা পাবেন আপনি। আর যদি ভালো লিখতে পারেন, যদি গাইতে না পারেন, ভালো সঙ্গে শিল্পীরা গান, আপনি মডেলিং করেন ভাই, মডেলিং এ তো সমস্যা নাই। আপনার 1 মিলিয়ন ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, আমি দেখছি ইউটিউবে, মাঝে মাঝে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ভাই। যদি আপনি ভালো লিখতে পারেন, আপনার সব কিছুই আছে, ভালো লিখতে পারলে আপনি ভালো মডেল দিয়ে বা আপনি নিজে মডেল করেন, আপনি সেই জায়গা থেকে থাকেন ভাই। সব জায়গাতে নাক গলাতে যায় না ভাই। যে একটা আমি এটাকে বলবো ভাই, একটা পাকনামি করছেন, এই পাকনামের কোনো মানে নেই। আপনি মিডিয়া নিয়ে আছেন, মিডিয়া নিয়ে থাকেন, রাজনীতিতে যাওয়ার কোনো দরকার নেই ভাই। আমরা চাই না উচ্ছৃঙ্খলতা, আপনি মার খাইছেন ভাই মাঝে মাঝে ভাই। আমি কই মানে কি না, এটা হ্যাঁ ভুল করছে, মাইটা খাইছে, সে এবার কিছু শিখতে পারে। সব জায়গায় দরকার নেই ভাই পাকনামি। আপনি আপনার নিজের মতো করে থাকেন। আপনি যদি করতেছেন, মিউজিক ভিডিও করেন, মুভি করতেছেন, এই ধরনের কিছু করতেছেন, কোনো সমস্যা নেই। যার ভালো লাগবে সে দেখতেছে, সবকিছু মিলে গুলশানের মতো এরিয়া দেবে। আপনি নির্বাচন করাটা যায় একদম উচিত জানি। আপনি মাগুরাতে গেছেন, বগুড়াতে গেছেন, সেই জায়গায় ইলেকশন করছেন, সেই জায়গাটা সবকিছু শুনছি, এটা নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না, দাঁড়াইতেই পারেন। কিন্তু গুলশানের মতো এরিয়া ভাই দাঁড়ায় আপনি এটা বড় বোকামি করছেন ভাই। আমি এটা বারবার বলবো যে এটা বড় বোকামি করছেন। এই আমি কিছু সাক্ষাৎকার দেখলাম, একটু আগে একটা সাক্ষাৎকার দেখলাম, এক লোকে বললো যে এইটা ধনীদের এলাকা, এখানে একটা ফ্ল্যাট বিক্রি 200 কোটি টাকা। হিরো আলম কি 200 কোটি টাকা দিয়ে আছে এই জায়গায়? ওজন আছে? সে কেন গুলশান নির্বাচন করবে? এই কথাটা কিন্তু বাস্তব ভাই, যে সে কেন গুলশান নির্বাচন করবে। এই কথাটা আমিও বলি যে এখানে ধনীদের একটা, এখানে আপনি কেন গেছেন? পরবর্তীবার কোনো কিছু করলে ভাই একটু পূজা সুজা করেন ভাই, আপনার কাছে অনুরোধ ভাই। আমি কোনো মানুষের ছোট করে দেখি না ভাই, আপনারও দেখি না। কি বললাম যে আপনার কয়েকটা পোস্ট আমার টাইমলাইনে শেয়ার করা আছে, আমার কি ভালো লাগে না আপনার? আমি কি আপনার পোস্ট ভালো না লাগে শেয়ার করছি? আপনি অনেক পরিশ্রমে এই পর্যন্ত আসছেন, এই জন্য সেলুট। কিন্তু এইসব পদক্ষেপে আপনার কোনো যাওয়ার দরকার নেই ভাই। আরো পদক্ষেপ আছে, আরো জায়গা আছে, আপনি সেসব জায়গায় যান ভাই। স্টেজ পারফরমেন্স করতেছেন, এইগুলাতে তো টাকা আসতেছে, আপনি মিউজিক ভিডিও করেন, মুভি করতেছেন, এগুলো করে দেন ভাই। রাজনীতিতে যান না ভাই। রাজনীতিতে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অনেকে রাজনীতি পছন্দ করে, অনেকে জিজ্ঞেস করে সাপোর্ট করেন, আমি একটু তাড়াতাড়ি ছিল না, সে রাজনীতির বিষয়ে কথা বলার পরেই বক্তব্য ছিল, সেই বক্তব্য কিন্তু এখন আর আগের মতো তারা দেখেন। সেই জন্য রাজনীতিতে যাওয়ার দরকার নেই। আপনি যে পজিশনে আছেন এই পজিশনে থেকে কিছু করে দেন ভাই, এর লাগি আপনার মানুষ আছে। সবাই ভালো থাকবেন, আর যদি আমার ভুলভ্রান্তি হয় ভাই আমার দৃষ্টিতে দেখবেন। আমার মানে মনের একটা কালেকশন ওরকম ছিল কথাটা, সেদিন আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো অটোমেটিক আপলোডের কালেকশন হয়। এখানে আছে লোক সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। টপলার ফরেস্ট, হলো চেইনের, এডিফাইস, নেভি ফোর্সের কিউরেনের আছে, কেসিওরও আছে। এগুলো হলো চেইনের অটোমেটিক, আরমানি, ফোর শাইনিং, এসকেমি, অলিভস, রোলেক্স, আর হলো লেডিস সানগ্লাস। দেখেন কিছু নিউ কালেকশন, লেডিস সব নিউ কালেকশন। আমার 1 সপ্তাহ হয়েছে আমি উঠাইছি, লেডিসের সব নিউ কালেকশন। নতুন নতুন সব ডিজাইন আছে। নিচে আছে বাচ্চাদের গুলো অনেক সুন্দর। এই পাশে হলো আপনার জেন্টস কালেকশন, ভালো কোয়ালিটি আনছি, মোটামুটি ভালোই আছে। নিচে হলো বাচ্চাদের গুলো। আর ওই যে গোল শেপটা দেখতে পাচ্ছেন, এটা হলো 2-in-1 গ্লাস, হোয়াইট প্লাস কাটা। আবার ঘড়িতে নিয়ে আসলাম লেডিস ঘড়ি, এগুলো হলো লেডিস ঘড়ি আপনার। এই পাশে আবার জেন্টস কালেকশন, কিছু স্মার্ট ওয়াচও আছে, এত দামি ব্র্যান্ডের না, কিছু স্মার্ট ওয়াচও আছে দেখতে পারেন। এগুলো বাচ্চাদের কালেকশন, বাচ্চাদের ঘড়িগুলো সব ওয়াটার প্রুফ, সবই ওয়াটার প্রুফ।
G-Shock, এই কিছু ওয়াল ক্লক আছে ইউনিক। ওয়াল ক্লকগুলো একদম ইউনিক, আমি নতুন আনছি। কিছু জেন্টস কালেকশন আছে একটু কম রেঞ্জের, 1000+ আর কি, 1000+। তারপর পেজে আপনারা বা ইউটিউব চ্যানেলে এগুলো আলাদা আলাদা করে পাবেন ইনশাল্লাহ। চেষ্টা করবো একটা একটা করে দেওয়ার জন্য। সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, একটা একটা করে দিলে আপনাদের জন্য দেখার জন্য সুবিধা হবে আর কি। ওখান থেকে কমেন্ট করতে পারবেন, প্রাইস জানতে পারবেন, যা যা জানা দরকার জানতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে নোট দিতে পারবেন। অনেকগুলো কালার আছে রোলেক্সের, এই যে আপনার অলিভসের টি-শার্ট, পদেগার, ব্ল্যাক, গোল্ডেন সিলভার মিক্স, সিলভার, সব কালেকশন আছে মোটামুটি। যদি কারো লাগে তাহলে কমেন্ট করে বলবেন, ইনশাআল্লাহ কম রাখার চেষ্টা করবো। আর আমাদের অ্যাড্রেসটা হলো আপনার উত্তরা আবদুল্লাপুর পলওয়েল মার্কেট, উত্তরা আবদুল্লাপুর পলওয়েল মার্কেট, আবদুল্লাপুর বাস স্ট্যান্ডের সাথে একদম, নামলেই একদম সাথে। আর আমাদের এখান থেকে আপনারা যদি অর্ডার করতে চান এখান থেকে অর্ডার করতে পারবেন। আমাদের হোম ডেলিভারি হয়, ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশে দিয়ে থাকি। যদি কারো লাগে অবশ্যই জানাবেন।